আজানের ধ্বনি ছড়িয়ে পড়েছে দূর থেকে। জানালার ওপাশে বৃষ্টির রেশ কিছুক্ষণ থেমেছিল, এখন আবার আগের চেয়ে খানিকটা বেশি ছন্দ নামছে। ঘরের ভিতরে আলো আধারির খেলায় আবছা হয়ে আছে ঘনিষ্ঠ নিশ্চুপ জড়িয়ে থাকা দুইটি শরীর। চিত্রা ফারাজের বুকে উপর মাথা রেখে শুয়ে আছে। তার আঙুলগুলো ধীরে ধীরে ফারাজের বুকে আঁকছে অনাহুত এক চিত্রকলার রেখা। বুকের লোমগুলো কেটে ফেলেছেন কেন? চিত্রার প্রশ্নে মৃদু আক্ষেপ ঝরে পড়ছে। ফারাজ এক হালকা নিঃশ্বাস ফেলে। জিম করি, বুকের ওপর যদি জঙ্গল হয়ে থাকে তবে শরীর গড়েও আর লাভ কি বলো? গাজনে ঢাকা পড়ে যায় সব সৌন্দর্য। চিত্রা ঠোঁট বাঁকায়। লোমশ বুকে আপনাকে বেশ লাগতো। একটা রুক্ষ বুনদ ছোঁয়া ছিল আপনার গায়ে। ফারাজ ফ্রিকুচকে বলে। চিত্রা তাহলে তোমার থেকে কয়েকটা চুল কেটে আঠা দিয়ে বুকে লাগিয়ে দিই। হেসে ফেলে চাপা স্বরে বলে। মুড়ি খান, নামান। ফারাজ চোখ ছোট ছোট করে তাকায়। চিত্রা আরে আমি মুড়ি খান না, ফারাজ এলাহি, তোমার আপন স্বামী, সত্ত্বাধিকার ভুক্ত। এবার হু হু করে না হেসে ঠোঁট কামড়ে হাসে। সে ফারাজের বুক জড়িয়ে ধরে একটু গা সেটে আসে। বাইরে বৃষ্টি, ভেতরে উষ্ণতা, এ এক পরম মুহূর্ত যে সময় থেমে থাকে শব্দরা, মিশে যায় নিঃশ্বাসে। ফারাজ মাথা তুলে জানলার দিকে তাকায়। বাইরে নামছে ঘন ঘন মুষলধারে বৃষ্টি, যেন আকাশ নিজেই সবকিছু ডুবিয়ে দিতে চাইছে। মুহূর্তের নীরবতা ভেঙে ফারাজ হঠাৎ করে বলে ওঠে, আমার সঙ্গে ভিজবে? চলো না আজ একসঙ্গে ভিজি। কথা শেষ না হতে ফারাজ উঠে দাঁড়ায়। গায়ে সাদা একটি টি শার্ট জড়িয়ে মুহূর্তেই চিত্রাকে পাজা করে তুলে নেয়। পরে যাব তো। চিত্রার কণ্ঠে আতঙ্ক। ফারাজ শুনতে পাচ্ছি না, মুখ গম্ভীর করে বলে, নামান বলছি। কণ্ঠ তুলেও লাভ নেই। আর একটু জোরে। ফারাজের ছোটের কনে খেলছে অদ্ভুত দুষ্টমি। ফারাজ, চিত্রা একদমই শুনতে পাচ্ছি না। বলে সে চিত্রাকে আর শক্ত করে চেপে ধরে। 2 পা 3 পা করে সে এগিয়ে যায় ছাদের দিকে, চিত্রাকে কোলে নিয়েই। ছাদে পা রাখতে ঠান্ডা বৃষ্টির ধারা তাদের দুজনকে একমুখী করে দেয়। ফারাজের সাদা টি শার্ট ভিজে গায়ে লেপটে গেছে। তার মজবুত বুক, চওড়া কাঁধ, আকর্ষণীয় শরীর যেন আরো বেশি করে ফুটে উঠেছে সেই ভিজে কাপড়ে। চিত্রার চোখ আটকে থাকে তার বুকের রেখায়। নামাবেন না? চিত্রা কাতরভাবে বলে। না, এখনো মুহূর্তটা চিরস্থায়ী করা বাকি। শেষমেশ চিত্রা অস্থিরতায় তাকে নিচে নামে ফারাজ। না নামি উপায় কই? ম্যাডাম তোমার কথা কথা গালে চাল ভরে শিলা বৃষ্টি নামছে সেই রোমাঞ্চিত ঘন ঘোরে। তারা একে অন্যের চোখে চোখ রাখে, ছোট ছোট মিলে দেয়। বৃষ্টি ধুয়ে দেয় সব কৃত্রিমতা, থেকে যায় শুধু ভালোবাসা আর তীব্র এক আকর্ষণ। চিত্রা বারবার ফারাজকে ছুঁতে চায়, কাছে পেতে চায়, অথচ প্রতিবারই মনে হয় সে দূরে সরে যাচ্ছে। মেয়েটা খুব ছোট্ট, ফারাজকে নাগাল পায় না। ফারাজ ধীরে ধীরে তাকে তুলে ছাদের বাউন্ডারির উপর বসায়। সোজা চিত্রার চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলে, এখান থেকে যদি পড়ে যাও? চিত্রা প্রশান্তির কঞ্চে বলে, আফসোস থাকবে না। জীবনের শেষ মুহূর্তটা যদি আপনার সঙ্গে কাটাই তাহলেই আমি পূর্ণ। ফারাজ তার 2 কাঁধে হাত রাখে। এক মুহূর্ত নীরবতা, চারপাশ থমকে যায়। চিত্রা নিচে তাকায় না, তাকালে যদি ভয় পায়। আচ্ছা, এখান থেকে পড়ে গেলে কি মৃত্যু নিশ্চিত? ফারাজ তার মুখের খুব কাছে এসে দাঁড়ায়। শ্বাস গায়ে এসে লাগে, ছোটের স্পর্শ মাত্র দূরত্ব। যদি তোমার কাছে তোমায় খুনের আবদার করি? ফারাজের কণ্ঠে ছুরির মতন ধারালো। চিত্রা বাঁকা হেসে গুনগুন করে উঠে, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। ফারাজ তীক্ষ্ণ চোখে তাকায়, চোখে এক অপ্রার্থী অন্ধকার। হাত ছেড়ে দিয়ে বলে, বিদায় আগুন সুন্দরী। নিঃশব্দে উচ্চারিত বিদায় শব্দটি ছিল শুধু ফারাজের মনের একান্ত ভাষ্য। বাস্তবে আগুনের মতো ঝলসানো সেই সুন্দরী চিত্রাকে বিদায় জানানো তার সাধ্য নয়। যে আগুনে সেই একবার জ্বলে উঠেছে, তার থেকে নিজেকে মুক্ত করা এখন তার পক্ষে অসম্ভব। সে পারবে না চিত্রাকে নিজ থেকে দূরে ঠেলে দিতে। তবু সে এই হাতে লেগে থাকা রক্ত চিত্রাকে কখনো স্পর্শ করতে দিবে না। সত্য যত যন্ত্রণাদায়ক হোক, ফারাজ জানে তা লুকাতে গেলে পাপ বাড়বে। আর পাপের ভার চিত্রাকে যদি এক বিন্দু দংশন করে, তবে তা হবে তার প্রেমের পরাজয়। ভালোবাসার মানুষকে রক্ষা করতে হলে কখনো কখনো নিজের ভিতর অন্ধকারকে খুন করতে হয়। পাপহীন প্রেম কি আদৌ সম্ভব? যদি প্রেম এমন কিছু না হয় যা মানুষকে নিজের মন দুটুকু পুড়িয়ে ফেলতে বাধ্য করে,
তবে সে প্রেমের দাবি বা কোথায়? বৃষ্টির ভেজার পর থেকে চিত্রের শরীর খারাপ লাগছে, চোখগুলো মাথা ব্যথায় কেমন লাল হয়ে উঠেছে, চোখের মধ্যকার লাল শিরাগুলো টকবক করছে। ফারাজ চিত্রাকে খাবার খায় একটা ওষুধ খাইয়ে দেয়। একটা বিশ্রাম করলেই ভালো লাগবে। বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে দিয়ে পাশে বসে চুলে হাত বুলিয়ে দেয়। চুলে হাত বুলালেও এই মেয়ে বিড়াল ছানার মতো ঘুমিয়ে পড়ে। চিত্রার চোখ বন্ধ। ফারাজ ফোনে বারবার কল আসছে, তার ফোনটা সাইলেন্ট করা। ফোনের স্ক্রিনে বারবার একটা নাম জলজল করছে। ফারাজ সেই নাম দেখে একটু বিরক্ত বোধ করছে। বাধ্য হয়ে উঠে বারান্দায় যায়, কল রিসিভ করে জিজ্ঞেস করে, সমস্যা কি? বারবার এক কথা জিজ্ঞেস করিস কেন? বলেছি না সময় হলে আসবো। তোকে যেই দায়িত্ব দিয়ে এসেছি তুই সেটার দিকে ফোকাস কর, আমাকে নিয়ে না ভাবলেও চলবে। অব্র আর আয়শা হাঁটছে ভেজা সড়ক ধরে। আকাশ কাঁদবে বলে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে কেঁপে উঠছে আকাশ বুক। বাতাসে ভাসছে কাঁচা মাটির গন্ধ আর ধাতব আদুরে সোদা গন্ধ। তবুও তাদের পায়ে তারা নেই। হাঁটতে হাঁটতে কত দূর যে চলে এসেছে তার ঠিক নেই। আশেপাশে জনমানবহীন রাস্তা। হঠাৎ অব্রর ফোনে কল আসে। সে আয়শাকে বলে একটু সাইডে যায়। আয়শা দাঁড়িয়ে থাকে। অপেক্ষা করতে করতে এক পা দুপা এগোয়। চোখে পড়ে রাস্তার ধারে একটি পুরনো কাঠবাদাম গাছ। বৃষ্টির ধাক্কায় গাছের নিচে নিশ্চয়ই অনেক বাদাম পড়ে আছে। বড় লোকদের এসবের দরকার নেই, তাদের দৃষ্টিতেও পড়ে না। আয়শা এগিয়ে যায় গাছের দিকে, বাদাম কুড়িয়ে ওড়নায় পেঁচে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক তখন অনুভব করে কেউ তাকিয়ে আছে। রাস্তার উল্টো পাশে দুজন যুবক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সিগারেটের ধোঁয়া পাক খেয়ে ভেসে যাচ্ছে বাতাসে। চোখ দুটো তাদের চকচক করছে, ঠোঁটে অশোভন হাসে। কি গো সুন্দরী, হারিয়ে গিয়েছো বুঝি? একজন বলে ওঠে, কণ্ঠে শুষ্ক ছাচ্চা। এমন ঝড় বৃষ্টির রাতে একা একা মেয়ে মানুষের রাস্তায় বেরোনোটা কি ঠিক? আয়শার মুখে ছায়া নামে, কুচকে যা তাকায়। অভ্র কোথায়? একটু আগে তো এখানেই ছিল, পাশেই তো ছিল, কই গেল হঠাৎ? তার আগে এই ছেলেগুলো নড়চড়ে ওঠে, ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসে। আয়শা পেছনে থাকে, হাতের ওড়না আঁকড়ে ধরে তাতে চেপে সে বলে, কাছে আসবেন না কইলাম। দ্বিতীয়জন হাসি বলে, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বরাবরের মতোই গভীর, বেদনার মতোই লোভনীয়। কাছে না এসে কি করে থাকি বলো? রাতের বুক চিরে নিঃশ্বাস ফেলে ছুটছে নিশি সরু সড়কের উপর। তার পায়ের ধ্বনি যেন কোনো ব্যর্থ প্রতিধ্বনি হয়ে প্রতিফলিত হচ্ছে অন্ধকারে। প্রাণটা হাতে নিয়ে দৌড়তে দৌড়াতে হচ্ছে তাকে। বাঁচতে হবে যেভাবেই হোক। পায়ের জুতো কোথায় ছিটকে পড়েছে মনে নেই। চোখের কাজল গলে নেমে এসেছে গালের রেখা ধরে। যার জন্য ঘর ছেড়েছিল, সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে ভরসা করছে সেই মানুষটাই তাকে জ্যান্ত মেরেছে। সেই মুখটাই লেপটে দিয়েছে তার চোখে যত্নে আঁকা স্বপ্নের কাজল, নিষ্ঠুরতার হাতের আঁচল। এখন সেই বিশ্বাসঘাতকতার ভারেই দগ্ধ হচ্ছে তার পায়ের পাতা। ছাল উঠে গিয়েছে, ফোসকা পড়েছে, রক্ত মিশে যাচ্ছে কাদা পানির সাথে। কিন্তু থামলে চলবে না, থামা মানি শেষ। দীর্ঘ পথ পেরিয়ে সে এসে পড়ে নিকলির একটা এলাকায়, যেখানে ঘরবাড়ি আছে, আছে গলি গুজির জাল। নিশি এক সরু গলিতে ঢুকে কিছুটা হাঁপ ছেড়ে আবার ছুটতে শুরু করে। তার দম নিতে দম নেই। একটা গলি থেকে আরেকটা ঘুরতে গিয়ে হঠাৎ কোনো একজনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয় সে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা শক্তপোক্ত হাত টেনে ধরে তাকে। পড়ে যাওয়া আটকে যায়, দেহটা থেমে যায়। কিন্তু নিশির চোখে ভেতরে বজ্রপাত হয়ে যায়, যেন সে ভরত চোখে তাকায় সেই ছায়ামূর্তির দিকে। লোকটি কয়েক সেকেন্ড চুপ থেকে স্বাভাবিক করায় অনায়াসে বলে উঠছে, আস্তে, এত তারা কিসের? বড় ক্যাবিন, সেন্ট্রাল এসি চলতেছে গুমোট নীরবতায়। কিন্তু ভেতরে উত্তাপ ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে, শুধু মানুষের শরীর থেকে নয়, আলোচনার বিষাক্ততা থেকেও। চামড়ার সোফায় হেলান দিয়ে বসে আছে রাজন, রোশন, জোহান আর সোহান পালোয়ান। সোহানের পাশে শিফা চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠান্ডা চারপাশ চোখে পর্যবেক্ষণ করছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে আকব, মুখে থমথমে ভাব। সকলের হাতে আধভরা হুইস্কির গ্লাস, পাশে রাখা ছোট্ট কাচের মুখৌটোয় তাতে সাদা সূক্ষ্ম এক পাউডার, যা জোহান মুহূর্তে মুহূর্তে শুষে নিচ্ছে নাকে, চোখ বন্ধ করে একটা বিকৃত তৃপ্তিতে। বাতাসে
ঘুরছে সিগারেট আর কোকেনের মিলিত বিষাক্ত গন্ধ। সোহান নিঃশ্বাস ছেড়ে ধোয়ার বলয় তৈরি করে বলে উঠছে, নতুন একটা প্রজেক্ট হাতে আইছে, আবার মায়ানমার থেকে। রাজন চোখ সরু করে ঠোঁটের কোণে ব্যঙ্গ হেসে জিজ্ঞেস করে। মাইয়া কয়টা লাগবে এবার? সোহান মাথা হেলিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বলে, 100টা মাইয়া। তবে এবার যারে তারে দিয়া হইব না, সুন্দর মাইয়া লাগবো, পছন্দই মুখ, প্রিমিয়াম বুঝ, প্রিমিয়াম লাগবো। রোশন হু করে হেসে ওঠে। এই এত মাইয়া দিয়ে শালারা করে ডাকি? সোহানের মুখে বিরক্তি ভাব। ওটা আমাগো দেখার বিষয় না, আমাগো কাম হইল মাল সাপ্লাই দেওয়া। এই মুহূর্তে রোশান আবার প্রশ্ন ছুড়ে দেয়। ফারাজের সঙ্গে দেখা হয়েছে তোমার? সোহান একবার ধোয়া ছেড়ে শান্তভাবে উত্তর দেয়, না, সময় হইতাছে না, ফারাজ নিজেও তো ব্যস্ত। রোশান কিকিয়ে হাসে। এলাহিয়া এখন বৌনিয়া সুখ করতেছে, করুক করুক, আর তো কয়েকটা দিন। ওরে কত কইরা বললাম আমাদের সঙ্গে যোগ হ, একসঙ্গে সব ভাইয়েরা মিল্লা কাজ করলে ধান্দা আরও বড় হইব। জানোয়ারটা শুনে কথা, তার উপর বিয়ে করছে তালুকদার বাড়ির মাইয়া। ঘরে আজরাইল আনছে নাকি, আজরাইলের হাতে তুলে দেওয়ার জন্য আনছে। ওইটা সে ভালো কইতে পারবো। বলল রাজন। সোহান সিগারেটটা ঠোঁট থেকে নামিয়ে আঙুলের টোকায় ছুঁড়ে ফেলে দেয়। ধোয়ার বৃত্ত ভেঙে আকাশে বৃষ্টিতে সে কেমন নিষ্পৃহ ভঙ্গিতে বলে, চিত্রা দেখতে কেমন? ফারাজের সুখকে কোনোভাবে মায়ানমারে পাঠানো যায় না? জোহান তখনও আজসব ভঙ্গিতে বসেছিল। কোকেনের নেশায় চোখটা একটু ভারী, কিন্তু চিত্রার নামটা শোনা মাত্র শরীরের প্রতিটি স্নায়ু টনটন করে উঠল। সে ধীরে মাথা তোলে, চোখে তীক্ষ্ণ জ্বলনি। রাজন কিছু বলতে যাবে, সেই সুযোগও দিল না সে। জোহানের কণ্ঠ ছুরির ফলার মতো ঠান্ডা, স্পষ্ট আর নির্মম। মজা নিচ্ছেন? আগেই তো বলেছিলাম চিত্রাকে আমি এখনো স্পর্শ করিনি, এখনো অনুভব করা হয়নি। সেই রাতের কথা এত সহজে ভুলে গেলেন? সোহান ভাই, মাথায় ঢুকিয়ে নিন, এই শহরে যদি কেউ চিত্রাকে নিজের করে নেয় তবে সেটা কেবল আমি। চিত্রা আমার শরীরেও মনে প্রাণেও। চিত্রার চিন্তা মাথা থেকে সরান, বেশি অশান্তি করবেন না, তা না হলে কিন্তু ঘটনা আপনাদের আব্বা ফারাজ এলাহের কানে পৌঁছাতে সময় লাগবে না। জানেন তো অশান্তি যে কিভাবে তার হাতে 2 হাত বড় হয়ে ফিরে আসে। সুলেমান এলাহি বিছানায় আশ্রয় হয়ে বালিশে হেলান দিয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। বাতাসে পান পাতার ঘ্রাণ। রুমানা হাতে একজোড়া পানের খিলি স্বাদ কাটছে। স্বামীর জন্য পানের খিলি যত্নে সাজানো তার অভ্যাসের একাংশ। হঠাৎই দরজা করাঘাত। মোহনার ঘরের মধ্যে ঢুকতে রুমানার দৃষ্টি ওর দিকে ছুড়ে গিয়ে গেতে থাকে কিছুক্ষণ, তারপর নির্লিপ্ত গলায় প্রশ্ন ছুড়ে দেন, নীরুরে বিয়ের জন্য রাজি করাইতে পারছো? জি আম্মা। মাথা নিচু করে উত্তর দেয় মোহনা। রুমানা শীতল গলায় বলে উঠছে, ভালো, যাও এখন। আর তুমি কিংবা নদীর চিত্রের কাছে ঘেসবা না, তোমরা হইছো বন্ধা। তোমাদের ছোঁয়া যদি নতুন বউয়ের গায়ে লাগে, পরে সে যদি। তিনি বাক্য শেষ করেন না, কিন্তু যে শূন্যতা রেখে দেন তার ভার মোহনাকে দম নিতে বাধ্য করে। চোখে জল ভরে উঠছে তার, তবু একটাও শব্দ উচ্চারণ না করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ঘর নীরবতা নেমে আসে কিছু মুহূর্তের জন্য। সুলেমান এলাই ঠোঁটের কোণে পানের পিক জমাতে জমাতে বলেন, তোমার এমন কথা বলা ঠিক হইল না। সে বন্ধব্য দোষ তো আমাগো পোলা, ও কি কইছিল ভুলে গেছো? রুমানের মুখ শক্ত হয়ে যায়। তিনি কোনো জবাব দেন না। তার কাছে ছেলেদের দোষ মানে নিজের রক্তের প্রতি অবমাননা। পুরুষ মানুষের কোনো ভুল থাকতে পারে, এই ধারণাই তার কাছে অবান্তর। পুরুষ মানুষের সঙ্গে দোষ শব্দটা যায় না। দোষ শব্দটা কেবল নারীর জন্য সৃষ্টি। পিয়াস কবে আসতেছে? সুলেমান জিজ্ঞেস করে। কাল সকালে। রুমানার চোখে কিছুক্ষণ দূরে শূন্যতা খেলে যায়, তারপর শান্ত গলায় বললেন, তুমি হঠাৎ করে নীরুকে পিয়াসের সঙ্গে বিয়েতে রাজি করাইতে উঠে পড়ে লাগলা কেন? জানি না, শুধু চাই অন্তত একটা মেয়ে তো সুখী হোক, পাপির হাতে পড়ে পাপের শরিক না হোক। সুলেমান একটু হেসে বলেন, পাপের দুনিয়া থেকে পাপির বিরুদ্ধে কথা বলতে বুক কাঁপে না? নিজেই তো আমি পাপিষ্ঠা, পাপেই তো গড়া আমার শরীর, আমার আবার কিসের বুক কাঁপা? সুলেমান এবার ঠোঁটের কোণে ব্যঙ্গ মেখে বলেন, তাই বইলা নীরুকে একটা ভালো ছেলের লগে বিয়া দিয়া তুমি কি
চেলচেলাইয়া ভেসতে যাওয়ার স্বপ্ন দেখতেছো? রুমানা চুপ করে থাকেন। সুলেমান এবার তার মুখের দিকে তাকিয়ে একটুখানি নরম সুরে বলে, ওরে তো আরো বড় পাপি লগে বিয়া দিতাম পারতাম, কিন্তু বউ, আমি তোমারে ভালোবাসি। বউ হিসেবে তোমারও তো কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তুমি মানুষ করছো নিরুকে, ওর ভালো মন্দ ভাইবা সিদ্ধান্ত নেওয়ার দায় তোমারও হওয়ার উচিত। যাই হোক, পিয়াস তো আসতেছে কাল, কিছুদিন এখানে থাকুক, নিরুর সঙ্গে সম্পর্ক গড়ুক, তারপর এই সপ্তাহের মধ্যে সব ঠিকঠাক করে ফেলুম। তবে ভুল করতাছো, তুমি নিরুর ভালা চাইতে গিয়া আরেকটা পোলারে পাপের সঙ্গে জড়াইয়া ফেলতাছো। রুমানা আরো কিছু বলতেই যাবে, তার আগে চাপিয়ে রাখা দরজাটা ঠেলে ভিতরে জমেলায় ঢুকে পড়ে। এক চটকে চেঁচিয়ে সুলেমানের লুঙ্গি টেনে ধরে বলল, মাই ইয়াং বেডা, হুয়াই ইউ বসিং এই বুড়ির লগে? লোক আমি ইউর জন্য সাজছি। কামিং আওয়ার রুমে, আমি লাভিং পিরিত করিং ইউর সাথে। টুডে ইউ আমার লগে নেহি যাতে হে, তো আমিও নট ইউর লুঙ্গি ছাড়তা হে। সুলেমান এলাই বিপাকে পড়ে যান। বউয়ের রাগান্বিত মুখের দিকে একবার তাকিয়ে বলেন, এই ছাড়, আমার লুঙ্গি ছাড়। জোয়ান বেড়া দেখলে মাথা ঠিক থাকে না। ছাড় কইলাম। তোর টাবিংয়ের মায়েরে করিস তুস তুস। ভাবতেই পারিনি শরীরটা তোমার এমন হঠাৎ খারাপ করবে বউ। আরে না, তেমন কিছু হয়নি, তবে পেটে কিন্তু মিছিল শুরু হয়েছে। তারও ব্যবস্থা করেছি, বাইরে থেকে তোমার পছন্দের সব খাবার অর্ডার দিয়েছি। আজ তুমি খাবে, বিশ্রাম নেবে, আবার খাবে, আবার শুয়ে রেস্ট করবে। তোমাকে খেতে দিলে কেমন যেন আরাম আরাম লাগে। এমনিতে আমার আবার একটা গোলুমলু মেয়ে বেশি পছন্দ। তাহলে মানে দাঁড়াচ্ছে আমি শুকনো, তাই আমাকে অপছন্দ? উফ, কোথায় বললাম আমি এমন কথা? মায়েরি, তোমার কি হেভি ডেঞ্জারাস চিন্তাধারা। মেয়ে মানুষ কইছে গারে। কাল চলে যাচ্ছি, মনটা খারাপ হয়ে আছে, আবার একটু খুশিও লাগছে। ওই বাড়ির সবাইকে অনেক মিস করছি। ওহে ছোট লোক বউ, মাঝে মাঝে স্বামীকেও তো মিস করো বলতে পারো, নাকি সেই তালিকায় আমি নেই? চিত্রা মুখে ফিংচি কেটে বলল, আপনাকেও মিস করি। তালিকা আপনার নাম থেকেই শুরু হয়েছে, তবে সেখানে গেলে তো আপনি আবারও ব্যস্ত হয়ে যাবেন। ঘরে আমার একা একা সময় কাটে না। এখন থেকে কাটবে মানে? ফারাজ চিত্রার হাত ধরে তাকে আস্তে করে উঠে বসায়। পকেট থেকে একটা রুমাল বের করে তার চোখে বেঁধে দেয়। একটু অপেক্ষা করো বিবিজান, তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। চিত্রা নিঃশব্দে বসে থাকে, মনের মধ্যে একটু ভয় কাজ করে। সারপ্রাইজ শুনলেই তো অদ্ভুত কিছু এসে পড়ে। এবার না আবার অজগর ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর ফারাজ তার চোখের বাঁধন খুলে দিয়ে বলে, টানটানা। চিত্রা অবাক চোখে দেখে একটা ছোট্ট খাঁচা, আর তার ভিতরে দুটো খুদে তুলতুলে হ্যামস্টার। চোখ জোড়া যেন আলোয় ভরে ওঠে চিত্রার। এই দুজন এখন থেকে তোমার সঙ্গী, তবে সাবধান, আমাকে বাদ দিয়ে ওদের বেশি ভালোবেসো না, তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে। ফারাজ খাঁচা খুলে হ্যামস্টার দুটো চিত্রা হাতে তুলে দিতে চিত্রা আনন্দে চিৎকার করে ওঠে। ফারাজ কপালে হাত দিয়ে বলে, ঠিক জায়গায় তো গলা দিয়ে স্বর বের হয় না, তো এবেলায় এত গর্জন কোথা থেকে উৎপাদন করছো? থামুন না, দেখুন না কত কিউট, একদম পুচকে, কত ছোট্ট রে। হায় হায়, বউয়ের দেখি ছোটখাটো জিনিস পছন্দ। ছ্যা, ছোট লোকই কারবার। ফারাজ বেডসাইড টেবিল থেকে একটা ফোনের বক্স আর একটা খাম বের করে চিত্রা হাতে দেয়। তোমায় খুব মনে পড়ে কাজে গেলে, তাই তোমার জন্য নতুন ফোন এনেছি। এবার থেকে ভিডিও কলে প্রেম জমবে। চিত্রা চমকায়, আইফোন? এত বড়লোক জিনিস ব্যবহার করবে সে? এখন যদি তার নিজেরও চুলকানি শুরু হয়? চিত্রা খামটা খুলে ভেতরে থাকা কাগজটা বের করে, একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, এটা কি? তোমার কলেজের ভর্তির কাগজ। কাল থেকে তুমি আবার কলেজে যাবে। চিত্রা থমকে যায়, এরপর হঠাৎই কান্নায় ভেঙে পড়ে। ফারাজ বিস্মিত। এই বউ, কি হলো তোমার? হ্যাঁ, সরেন আপনি, দূরে গিয়ে মরেন। আমি কলেজ যাব না, আমাকে আপনি ওই নরকে ঠেলবেন না। আমি পড়তে চাই না, সংসার করতে চাই, আপনাকে ভালোবাসতে চাই, আপনার যত্ন নিতে চাই। তোমার তো পড়ার শখ ছিল। শখ না, পাশ করেছি টেনে টুনে। পড়া নয়, আমি প্রেম করব আপনার সঙ্গে। ঠ্যাং ধরি আপনার, আমার মৃত্যুর মুখে ঠেলবেন না। বলে চিত্রা আবারও এক চোট কান্নে ফেটে পড়ে। ফারাজ কি বলবে কি করবে বুঝতে পারছে না, ঠোক গিলে বলে, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া এই আমি একটা ডাব্বা মার্কা মেয়েকে বিয়ে করেছি। অব্র কথা বলতে বলতে
যে কখন কোথায় চলে গিয়েছিল নিজেও টের পায়নি। ফিরে এসে দেখে দুটো ছেলে আয়শার সামনে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে হাত পা নাড়াচ্ছে। মুহূর্তেই অব্র মেজাজটা থেতে ওঠে। সে দৌড়ে গিয়ে আয়শার পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আয়শা? এরা কি করছিল? তোকে কিছু বলেছে? বলে দে, আজ এদের পেছনে বোম ফাটাবো। তার কথা শেষ না হতে ছেলে দুটো হঠাৎ করে পিছিয়ে এসে অব্রের পিছনে লুকাতে যায়। দুহাত জোর করে এক দলীয় কণ্ঠে বলে, ভাই বাঁচান প্লিজ, অ্যাম্বুলেন্স ডেকে আনেন। এটা মেয়ে না ভাই, কটকটি একেবারে বজ্রহত কিক দিয়ে শেষ করে দিয়েছে। ভাই প্লিজ 999-এ ফোন করেন, দুটো ছেলের ভবিষ্যৎ ফিউজ হয়ে গিয়েছে। অব্র হতচকিত হয়ে আয়শার দিকে তাকায়। এবার ভালো করে নজরে পড়ে ওনাটা সে কোমরে শক্ত করে গিট দিয়ে বেঁধেছে, চোখে আগুন জ্বলছে। অন্যদিকে ছেলে দুটোর মুখে যন্ত্রণার ছাপ, নিজেদের গোপন জায়গায় চেপে ধরে মাটিতে গড়গড়ি খাচ্ছে। আয়শা, সত্যি তুই ওদের মেরেছিস? হ্যাঁ, একেবারে পাওয়ার পয়েন্টে শর্ট মেরে ওদের ড্রিম লাইট নিভিয়ে দিয়েছি। সাহস তো দেখ, আমাকে বিরক্ত করতে এসেছে। জানেন না আমরা কিশোরগঞ্জে মেয়েরা এক একটা হাঁটু জলে রাখা ডিনামাইট। ছেলেগুলোর অবস্থা দেখে অব্রর ভেতরে রাগ হালকা হয় বটে, তবে মায়া হয় না, বরং আরো বিরক্তি জন্মায়। সে আশার হাত ধরে টেনে সেখান থেকে সরিয়ে নিয়েছে দূরে। যাবার সময় ছেলে দুটোর দিকে তাকিয়ে বলে উঠছে, থু, তোদের মতো মানুষ বলার অযোগ্য জীবগুলোর মুখে। মরে যা ভাই, তোদের বেঁচে থাকার সমাজের লজ্জা। খালি ডিম দুধ বাদাম খেয়ে লাভ কি, যদি মেয়ে মানুষের কেক খেতে হয়? আশা শিউকুচকে অব্রর দিকে তাকায় বলে, হয়েছে সরকার ভাই, তোমার ওদেরকে খাওয়ার রুটিন বলে দিতে হবে না, তোমার খবর বাসায় গিয়ে নিব। অব্র আবার চোখ গিলে মনে মনে বলে, আল্লাহ এবারের মতো রক্ষা করো, কথা দিলাম ভণ্ডামি ছেড়ে দেবো। বৃষ্টিতে অভ্র আর আয়শা নীরবে রাস্তায় হাঁটছে। চারপাশে ঝাপসা জলরেখার ভেতর তাদের দুজনের ছায়া শুধু এগিয়ে চলছে। আয়শা সাধারণত হাঁটতে হাঁটতে কথা বলে, হাসে, অস্থির হয়ে পড়ে। আজ সম্পূর্ণ নীরব। অভ্র নিরুত্তর। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সে ব্যাখ্যানি। হঠাৎ অদ্ভুত এক মুহূর্তে থমকে দাঁড়ায় অভ্র। আকাশ আরো ক্ষুব্ধ হয়ে বর্ষণে ঝাঁপিয়ে পড়ে। এই এমন একটা বৃষ্টিময় দিন সেদিনও ছিল যখন আয়শা নামক চোরটা অভ্রকে কাদা জলে ফেলে দিয়েছিল। আজ কতটা সময় পেরিয়ে গেল। অভ্র মৃদু গলায় ডাকে, আয়শা। আয়শাও থেমে যায়। তার চোখে প্রশ্ন, ঠোঁট কাঁপছে ঠান্ডা, আর শরীরের উপর ছড়িয়ে পড়েছে বৃষ্টি মুক্তোর মতো ফোঁটা। অদ্ভুত এক সৌন্দর্য ফুটে ওঠে তার অনিবর্চনীয় দৃষ্টিতে। অভ্র এগিয়ে আসে, বুকের গভীরে জমে থাকা দহনকে দমন করতে গিলে নেয় এক শুষ্ক ঠোক। ভেতরে দোলা চলে, সে আর থামাতে পারে না। আয়শা মনে মনে অভ্রকে দুটো গালাগালো করে। এইভাবে দাঁড়িয়ে না থেকে এই বোকা ছেলেটা পারে মাঝ রাস্তায় তার হাত ধরে চিৎকার করে বলতে, আমি তোমাকে ভালোবাসি আয়শা। গলা ছেড়ে চিৎকার করেও তো বলতে পারে, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। আয়শা মুখটা ছোট হয়ে আসে। এক নির্মম সত্য তাকে কুঁচকে দেয়। এই ছেলেটা তার হবে না। দুজনের মধ্যকার ব্যবধান যেন অবিনশ্বর। জেগে স্বপ্ন দেখার অভ্যাস বড় কষ্টের, কিন্তু ভাবনার আগুনে পুড়তে থাকা আয়শাকে আকস্মিকভাবে থামিয়ে দেয় অভ্রের স্পর্শ। হঠাৎই অভ্র খপ করে তার হাত চেপে ধরে, টেনে আনে নিজের বুকে। মাথার উপরে ক্রুদ্ধ আকাশ সাক্ষী হয়ে থাকে। আর সেই অনিবার্য মুহূর্তে অভ্র শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে ওঠে, আমার বউ হবি তুই? চল না বিয়ে করে ফেলি। চায়ের দোকানে বসে কলা রুটি খাচ্ছে মাহাদি। এক কাপ চায়ের ফরমাইশ দিয়েছে দোকানদার ছোট্ট ছেলেটিকে। এলাকা থেকে খানিক দূরে এই অখ্যাত চায়ের দোকানে পৃথিবীর সব না বলা গল্প এক সূত্রেই জমে ওঠে। চায়ের প্রথম চুমুকে তার কানে ভেসে এলো রাশেদার সংবাদ। সে নাকি এখনো নিখোঁজ। মাহাদির ঠোঁটে এখনো তুচ্ছতাচ্ছিলের হাসি। কি করে ওই মহিলাকে খুঁজে পাওয়া যাবে? তাকে তো নিজ হাতে ঠিকানায় পৌঁছে দিয়েছে মাহাদি। এই দুনিয়ায় তার স্ত্রীর চোখের জল ফেলার সাহস যার, তাকে নিশ্চিহ্ন করে ফেলায় মাহাদির অঙ্গীকার। তবে রাশেদাকে বিক্রি করে তেমন লাভ হয়নি। বুড়ো মহিলার আবার দম আছে নাকি? তবে এসবে চলবে না। তাকে আরো নির্দয়, আরো নিখুঁত হতে হবে, কারণ সুন্দরী কিশোরীদের বাজারে এখন চাহিদা প্রবল। তাছাড়া মায়ানমারের নতুন প্রকল্পের খবরে সে নতুন দিগন্তের দুয়ার দেখছে। যত বেশি মেয়ে যোগান দেবে ততই
ঊর্ধ্ব গতি নিশ্চিত। মারিয়ার আর কষ্ট থাকবে না। না তখন স্ত্রীর সমস্ত আরাম আয়েশের প্রতিশ্রুতি সে নিজের হাতে তুলে নিতে চলেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কোথায় পাবে সে এমন অল্প বয়সী সুন্দরী মেয়ে? চায়ের দাম মিটিয়ে মাহাদি উঠে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে এক ফার্মেসির সামনে এসে দাঁড়ায় সে। এখানে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। হঠাৎই কি এক দুর্বোধ্য খেয়ালে থমকে দাঁড়ায় তার পা। ফার্মেসির ভেতর থেকে একটা কিশোরী বেরিয়ে আসছে, সঙ্গে তার আত্মীয়, হয়তোবা মা বা খালা। মেয়েটির অবয়বে অদ্ভুত একটা নির্মল সৌন্দর্য, গায়ের বর্ণে দৃপ্তি, মুখে আনন্দের ঝিলিক। মনে হয় কোনো সুসংবাদ পেয়েছে সদ্য। মাহাদির অন্তর দাউ দাউ করে জ্বলে উঠছে। তার নিজের স্ত্রী যখন দুর্বলতায় পিষ্ট, তখন এই পৃথিবীর আর কারো মুখে এমন সুখের হাসি কিভাবে ফুটে উঠতে পারে? না, কারোর অধিকার নেই তার মারিয়ার চেয়ে সুখী হওয়ার। কারোরই না। পুনরায় মেয়েটির দিকে দৃষ্টি ফেল মাহাদি। এবার তার ঠোঁটে বিষাক্ত রহস্যের ক্ষীণ হাসি ফুটে উঠছে। মিতালির ক্ষতগুলো পচতে শুরু করেছে, দেহের উপর মাছি ফনফন করছে, কোথাও কোথাও ডিমও পড়েছে হয়তো। চারপাশে ছড়িয়ে পড়েছে তীব্র অসহ্য দুর্গন্ধ। সোহান একবার মিতালির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে রাজনকে প্রশ্ন করে, কি দোষ এই মেয়ের? মারো না, ছাড়ো না। রাজন গলা নামিয়ে উত্তর দেয়। ওই মাইয়া আমার লোক খোকনের খুন করছে। সোহান ফিরকুচকে জিজ্ঞেস করে, কেন? রাজন তাদের দাঁত চেপে বলে, অফার দিছিল, মাইয়া বেশি সতীত্বের ভান দেখাইছে, তাই আজ এই দশা। আর এই মাইয়া চিত্রা ফারাজের চামচিকা। ভাবছিল পরে গিয়া খোকনের সব ফাঁস কইরা আমাকেও গর্তে ফেলবো। কিছুক্ষণ চুপ থেকে সোহান বলে, সব বুঝলাম, কিন্তু এভাবে আত্মরা কইরা রাখার মানে কই? রাজনের কপাল ঘেমে একাকার। ইঞ্জিন ঘরের ভেতরে জঘন্য গরম, দম ফেলাও দেয়। তার উপর মিতালির শরীর থেকে আসা পচা গন্ধে আর টিকতে না পেরে দুজনেই বাইরে বেরিয়ে আসে। রাজন থেমে দাঁড়িয়ে বলে, মরি নাই ওরে, কারণ ওর লাশ দিয়াই ও সঙ্গীতের শিক্ষা দিতে হইব। জানাইতে হইব মাইয়া মানুষ বেশি ত্রিং বিরিং করলে কি পরিণতি হয়। সোহান ছোট চেপে বলে, চিত্রা কিছু করছে? রাজন আবার ফিসফিসে জবাব দেয়, করে নাই, তবে মাইয়া কিন্তু তালুকদার বাড়ির। শালা ভুল করেছে, ফরাজ তার লাইগে না জানি কার কার মাসুল দিতে হয়। তার উপর মজেছে ওই বাড়ির মাইয়ার উপর মস্ত হইব। যাই হোক, কাল ফারাজ বাড়ি ফিরলে এমনভাবে কাহিনী সাজাইয়া মিতালির লাশ চিত্রার সামনে আনুন না, ওই মাইয়া আমাকে উপর সন্দেহ হইব, আর না এইভাবে জড়ানোর সাহস হইব। এই বাড়ির চারা বড় হওয়ার আগেই উপড়ে ফেলতে হইব, বুঝো নাই? সোহান কোনো উত্তর দেয় না, কেবল নীরবে নদীর কালো জলে তাকিয়ে থাকে। ভাবনায় বারবার ফিরে আসে একটাই নাম, চিত্রা চিত্রা চিত্রা। কেই নারী, দেখতে কেমন? নিশি বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। এক ঝামেলা থেকে বাঁচতে গিয়ে আরেক ভয়ঙ্কর ঝামেলায় মোচড়ে এসে পড়েছে। এই তো কিছুক্ষণ আগেই অপরিচিত লোকটার সঙ্গে ধাক্কা লেগেছিল তার। এখন সেই লোকটাই হয়ে দাঁড়িয়েছে তার স্বামী। নিশির গলা শুকিয়ে আসছে, কথা বলার শক্তি নেই। মনে হচ্ছে এই মুহূর্তে মাটির সঙ্গে মিশে যেতে। রবিনের কথা মনে পড়তে তার চোখে একরাশ ঘৃণা জন্মে ওঠে। যাকে ঘিরে ছিল নিজের বসবাস, সেই চোখে চোখ রেখে করলো মনের সর্বনাশ। সদ্য বিবাহিত স্বামী তার ঠিক পাশে বসে আছে, মুখে স্পষ্ট অস্থিরতার চাপ। তবে নিজেকে সামনে রাখতে আপ্রাণ চেষ্টা করছে সে। নিকলি এসেছিল সে নিজের বন্ধুর প্রেমিকাকে পালাতে সাহায্য করতে। কে জানত সহানুভূতি দেখাতে গিয়ে গ্রামবাসী ভুল বোঝাবুঝি শিকার হয়ে রাতের আধারে নাম না জানা পরিচয়হীন এক মেয়ের সঙ্গে নিকা পড়তে হবে। মেয়েটার তখন যে দশা তা দেখে স্রেফ মানবিক বোধ থেকে পানির বোতল আর বাটারবন কিনে দিয়েছিল, আর এতেই লেগে গেল তুমুল গুজব। রাতের বেলায় ছেলে মেয়ে একসঙ্গে, নিশ্চয়ই কিছু একটা ফলে থাকার কারণেই। ফলে কথার কথা নয়, সত্যিকারে কাজী ডেকে সাক্ষী জোগাড় করে একেবারে বিয়েই পড়িয়ে দেওয়া হলো। বন্ধুর প্রেমিকাকে পালাতে সাহায্য করতে এসে নিজের গলায় পড়ে নিয়েছে দায়ের ফাঁস। সেই মেয়েটি নিশি এখন তার স্ত্রী, অথচ তাদের কেউই এই বিয়েতে মন থেকে রাজি নয়। রুমে থাকা লোকেরা একে একে বেরিয়ে গেছে। বর কনে একা রেখে বাইরে পাহারা বসিয়েছে বুড়ো। কত বোঝানোর চেষ্টা করছিল এই মেয়েকে সে চিনে না, কেবল সাহায্য করতে চেয়েছিল। কিন্তু কে শোনে কার কথা? গ্রামের মাতব্বর সাফ সাফ জানিয়ে দিল,
এই ছেলে মেয়েটা সুবিধা নিতে চাই, প্রেম করে লটর পটর করতে এইখানে এনেছে। আমরা বেঁচে থাকতে গ্রামে পাপ কিছু হতে পারে না।